আসসালামু আলাইকুম। ডিভাইন হরর স্টোরিজের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন একজন প্রবাসী শামীম ভাই। তিনি সৌদি আরব থাকেন এবং ঘটনাটি তিনি হাফেজ ভাইয়ের কাছ থেকে শুনেছেন, যার বাবা পাকিস্তানের একটি মর্গে কাজ করতেন এবং এই ঘটনাটি একজন ডাক্তারের সাথে ঘটেছিল। ঘটনাটি উনি একদিন ওনার স্টাফদের সাথে শেয়ার করেছিলেন, যা হাফেজ ভাই তারপর ওনার বাবার কাছ থেকে শুনেছিলেন। আমরা ডক্টর আরিফের ভাষাতেই ঘটনাটি শুনব। বলছেন ডক্টর আরিফ, বিশ্বাস করেন কি না করেন, এই গল্পটা আমার নিজের চোখে দেখা, মানে পুরোপুরি নিজের চোখে দেখা না, কারণ অনেক ঘটনা এমন ছিল যা চোখ দিয়ে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর সেই অনুভবগুলোই আসল ভয় ধরিয়েছিল। সবেমাত্র এমবিবিএস পাশ করে হাসপাতালে ঢুকেছি। স্বপ্ন ছিল বড় সার্জন হব, মানুষের জীবন বাঁচাবো, কিন্তু নিয়তি আমাকে প্রথম নাইট ডিউটির জন্যই ফেলে দিল লাহোর মেডিকেল কলেজের সেই পোড়ো মর্গে। প্রথমেই যখন ঢুকলাম একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো। ফরমালিনের গন্ধটা তো ছিলই, তার সাথে মিশেছিল পুরনো স্যাঁতস্যাঁতে দেয়ালের সোদা গন্ধ আর কেমন যেন একটা মিষ্টি তেতো ভাব। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর হওয়া সত্ত্বেও একটা হাড় কাঁপানো ঠান্ডা সর্বক্ষণ ঘিরে থাকত। যেন শুধু পরিবেশ ঠান্ডা না, ভেতরের আবহাওয়াটাও কেমন যেন জমাট বাঁধা। আমাদের সাধারণ ওয়ার্ডের লাইটগুলো ঝকঝকে সাদা হলেও মর্গের টিউবলাইটগুলো ছিল অদ্ভুত, কেমন যেন হলদেটে আলো দিত আর মটমট শব্দ করে মাঝে মাঝে নিভে যেতে চাইত। এই আলো আঁধারিতেই লম্বা লম্বা ছায়াগুলো নাচত দেয়ালে। মনে হতো অদৃশ্য কেউ অনবরত হেঁটে বেড়াচ্ছে। আমার বুকে ধুকপুকানি শুরু হয়ে গিয়েছিল আগেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30। মনে হচ্ছে যেন সময় এইখানে এসে থেমে গেছে। প্রথম দিনই এমন একটা জায়গায় পড়তে হবে ভাবিনি। একটা পুরনো কাঠের চেয়ারে বসে রেজিস্ট্রারে নিজের নাম লিখছি। হঠাৎ দেখি একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। বেটে খাটো, বয়সের ভারে একটু ঝুঁকে গেছে শরীরটা, সাদা ধপধপে চুল আর মুখভর্তি দাড়ি, পরনে ময়লা একটা অ্যাপ্রন, যেটা দেখে মনে হচ্ছিল কত যুগ ধরে কাঁচা হয় না। ইনি সোহেল মামা, এই মর্গের সবচেয়ে পুরনো ওয়ার্ড বয়। এখানকার সব রহস্য নাকি তার নখদর্পণে। নতুন আসছেন বাবা। তার কণ্ঠস্বরটা কেমন যেন ক্ষণক্ষণে, কিন্তু তাতে একটা অদ্ভুত মমতাও মিশেছিল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। জি সোহেল মামা, আমি ডক্টর আরিফ, আজ থেকে এখানে আমার ডিউটি। সোহেল মামা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখ দুটো কেমন যেন ভেতরে সব কিছু দেখতে পায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে রাত কাটানো সহজ না বাবা। লাশগুলো শুধু পড়ে থাকে না, ওরা কথা বলে। যারা শুনতে জানে তারাই শুনতে পায়। তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল, যা দেখে আমার বুক আরও ধুকপুক করে উঠল। হাসিটা কেমন যেন ভয় আর কৌতূহল দুটোই জাগিয়ে দিল। আমি চেষ্টা করলাম একটা স্বাভাবিক হাসি দিতে, কিন্তু পারলাম না। সোহেল মামার কথাগুলো কেমন যেন বাস্তব লাগছিল। আমি আর কথা না বাড়িয়ে ফাইলগুলো দেখতে শুরু করলাম। পোস্টমর্টেম রিপোর্ট, ময়নাতদন্তের কাগজপত্র, সব কিছু। হঠাৎ করেই একটা শব্দ, টুপ টুপ। করিডোরের ভেতর থেকে জলের ফোঁটা পড়ার শব্দ। প্রথমে ভাবলাম হয়তো সাধারণ ব্যাপার, হয়তো কোনো পাইপ ফুটো হয়েছে, কিন্তু শব্দটা কেমন যেন ছন্দবদ্ধ। মনে হলো কেউ যেন ঠিক আমার কানের কাছেই জলের ফোঁটা ফেলছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম কিছু নেই, শুধু অন্ধকার আর সেই টুপটুপ শব্দ। কিছুক্ষণ পর নার্স সাবিহা এলেন। তিনি সাবিহা আপা নামেই পরিচিত ছিলেন। 40-এর কাছাকাছি বয়স হবে, বেশ বলিষ্ঠা মহিলা। তার হাঁটার শব্দে নিস্তব্ধতা ভাঙল। তার সাদা ইউনিফর্মটা ঝকঝকে পরিষ্কার। তিনি এসেই আমাকে দেখে মৃদু হাসলেন। আসসালামু আলাইকুম স্যার, ডক্টর আরিফ তাই না? এখানে কিন্তু দুর্বল মনের মানুষ টিকতে পারে না। তার কণ্ঠে একটা দৃঢ়তা ছিল, কিন্তু চোখে একটা চাপা ক্লান্তিও আমি দেখতে পেলাম। হয়তো তিনিও অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন এখানে। আমি বললাম,
চেষ্টা করব সাবিহা আপা। শুধু চেষ্টা নয়, টিকে থাকতে হবে, তিনি বললেন। তারপর তিনি রিপোর্টগুলো চেক করার জন্য আমাকে বলেন। তিনি আঙ্গুল তুলে একটা স্টিলের ড্রয়ারের দিকে তাকালেন এবং আমাকে দেখিয়ে বললেন, এই ড্রয়ারটা দেখে নিন। আজকে সকালে এটা সামান্য খোলা ছিল, নিশ্চিত করবেন যেন ভালো করে বন্ধ থাকে। আমি ড্রয়ারটার দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠল। এটা তো সেই ড্রয়ার যেখানে কালকে রাতে একটা বেওয়ারিশ লাশ রাখা হয়েছিল। আমি নিশ্চিত এটা সেদিন ভালো করে বন্ধ করে গিয়েছিলাম। তাহলে এটা খুলল কিভাবে? আমার বুকটা আবার ছেদ করে উঠল। ড্রয়ারের হাতলটা সামান্য বাইরে বেরিয়ে আছে। সোহেল মামা, এই ড্রয়ারটা কি খোলা ছিল? আমি সোহেল মামার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। সোহেল মামা এবার আমার দিকে এমনভাবে তাকালো যেন সে সব জানে কিন্তু কিছু বলতে চায় না। কি জানি বাবা, আমার চোখে তো কিছু পড়ে নাই, তবে এই মর্গে সব কিছু চোখ দিয়া দেখা যায় না, বলে সে একটা বিড়ি ধরালো আর ধোয়া ছাড়তে ছাড়তে ধীরে ধীরে করিডোরের অন্ধকারের দিকে হেঁটে গেল। তার শেষ কথাগুলো অন্ধকারে মিশে আমার কানে বাজলো। কিছু কিছু লাশের আত্মা মুক্তি চায় না। আমার হাত থেকে ফাইলগুলো প্রায় পড়েই যাচ্ছিল। আমি দ্রুত ড্রয়ারের হাতলটা টেনে দেখে নিলাম। হ্যাঁ, এটি আসলেই সামান্য খোলা ছিল। আমি সেটাকে ভালো করে ঠেলে বন্ধ করে দিলাম। কেমন যেন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ড্রয়ারের ভেতর থেকে, যা আমার মুখে এসে লাগলো। আমার মনে হলো আমি আজ রাতে একা নই, এখানে আরও কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আর সেই অনুভব আমাকে আরও গভীরে টানছে এক অজানা ভয়ের রাজ্যে। আমার প্রথম রাতের শিফট সবে শুরু হয়েছে, আর এই শুরুটাই বলে দিচ্ছে রাতটা সহজে কাটবে না। সোহেল মামার কথাগুলো আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। কিছু কিছু লাশের আত্মা মুক্তি চায় না। ড্রয়ারটা বন্ধ করার পরেও আমার মনে হচ্ছিল ওটার ভেতর থেকে একটা ঠান্ডা অনুভূতি যেন বাইরে বেরিয়ে এসেছে। সাবিহা আপা হয়তো আমার অস্থিরতাটা খেয়াল করেছিলেন। তিনি বললেন, স্যার, নতুন তো তাই একটু নার্ভাস লাগছে। এসব পুরনো মর্গে ছোটোখাটো শব্দ হয়ই, পুরনো জিনিস তো। তার কথা একটা ভরসা দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু তার চোখের কোণের ক্লান্তির আড়ালে আমি যেন একটু হলেও সংশয় দেখতে পাচ্ছিলাম। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। জি আপা, হয়তো তাই। সাবিহা আপা আমাকে কিছু ফাইল দিলেন, বললেন, এইগুলো একটু চেক করে রাখো। আজকের দিনের কিছু ডেলিভারি আছে আর কিছু পুরনো কেস হিস্টোরি আছে। তিনি চলে গেলেন তার নিজের ডেস্কের দিকে। টেবিলের উপর রাখা ফাইলগুলো নিয়ে আমি আমার চেয়ারে ফিরে এলাম। পুরনো ফাইল, হলদেটে কাগজ, ছোট ছোট হাতের লেখায় নানা রোগের বর্ণনা। মন দিয়ে কাজ করার চেষ্টা করছি যাতে ভয়ের চিন্তাগুলো মাথা থেকে দূর হয়, কিন্তু পারলাম না। হঠাৎ করে মনে হলো করিডোরের শেষ প্রান্ত থেকে যেন একটা ফিস ফিস শব্দ ভেসে আসছে। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল। ফাইলে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু না, শব্দটা আবার এলো, এবার আরও স্পষ্ট। যেন কেউ খুব নিচু স্বরে কথা বলছে, কিন্তু কোনো শব্দ বোঝা যাচ্ছে না। কিসের জন্য একটা চাপা গুঞ্জন। আমার শরীর কাঁটা দিয়ে উঠল। আমি ফাইলে চোখ রেখেও চারপাশে কান সজাগ রাখলাম। কয়েক মিনিট পর আবার সেই ফিসফিসানি। এবার মনে হলো শব্দটা আরও কাছে, যেন মর্গের ভেতরের কোনো ড্রয়ারের পাশ থেকে আসছে। আমি আস্তে করে মাথা তুললাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু টিউবলাইটের মটমট শব্দ আর দূরের জলের ফোঁটার টুপ টুপ। ফিসফিসানিটা থেমে গেছে। আমি ভাবতে লাগলাম হয়তো পাশের ওয়ার্ড থেকে শব্দটা আসছে, কিন্তু এই গভীর রাতে পাশের ওয়ার্ডেও তো তেমন লোক থাকার কথা নয়। মনের ভুল ভেবে আবার ফাইলে চোখ দিলাম। একটা ময়নাতদন্তের রিপোর্ট পড়ছি। হঠাৎ করেই আমার ডান পাশের টেবিল থেকে একটা খটার শব্দ হলো। আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি একটা পুরনো সার্জিক্যাল কেঁচি, যেটা কিছুক্ষণ আগেও টেবিলের মাঝখানে ছিল, সেটা এখন টেবিলের কিনারে এসে পড়েছে, আর একটু হলেই নিচে পড়ে যেত। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।
আমি তো এটা ওখানে রাখিনি। সাবিহা আপা কিছুক্ষণ আগে আমাকে এই টেবিল থেকেই ফাইলগুলো এনে দিয়েছিলেন। তখন কাঁচিটা টেবিলের একেবারে অন্য প্রান্তে ছিল। আমার স্পষ্ট মনে আছে। আমি ধীর পায়ে কাঁচিটার দিকে গেলাম, সেটা হাতে তুলে নিলাম। কাঁচিটা ছুতেই মনে হলো কেমন যেন ঠান্ডা। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। সাবিহা আপাও তার নিজের ডেস্কে কাজ করছেন, আর আমার দিকে তার পিঠ। আমি কাঁচিটা সাবধানে আবার টেবিলের মাঝখানে রেখে দিলাম। বুকটা ধুক ধুক করছে। আমি নিজেকে বোঝাতে চাইলাম এটা হয়তো টেবিলের অসমান হওয়ার কারণে হয়েছে, কিংবা হয়তো আমি ভুল দেখেছি। কিন্তু এরপর যা ঘটল সেটাকে কোনোভাবেই মনের ভুল বলা যায় না। মর্গের একদম শেষ প্রান্তে, যেখানে সবচেয়ে পুরনো ড্রয়ারগুলো রাখা আছে, সেখান থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। একটা ধাতব ঘষার শব্দ, যেন কেউ স্টিলের ড্রয়ারের উপর নখ দিয়ে আঁচড় কাটছে। অনেকটা পুরনো ব্ল্যাকবোর্ডের নখ ঘষলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন। শব্দটা এতটাই কর্কশ আর অপ্রত্যাশিত ছিল যে আমি লাফিয়ে উঠলাম। সাবিহা আপা তার ডেস্ক থেকে মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখেও বিস্ময় আর কিছুটা ভয়। কিসের শব্দ হলো স্যার? আমি জবাব দিতে পারলাম না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। তখন সোহেল মামা তখন অন্য একটা কক্ষে কিসের যেন কাজ করছিল, হয়তো কোনো সরঞ্জাম গোছাচ্ছিল। সেও হয়তো শব্দটা শুনতে পায়নি। আমরা দুজনেই মর্গের শেষ প্রান্তের দিকে তাকিয়ে রইলাম। টিউবলাইটের আলো ওখানে খুবই ম্লান। গাঢ় অন্ধকারে কয়েকটা ড্রয়ারের আবছা আকৃতি দেখা যাচ্ছে। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবার সেই খসখস শব্দ। এবার শব্দটা যেন আরো জোরালো, আরো স্পষ্ট। মনে হলো যেন কেউ ড্রয়ারের ভেতর থেকে জোরে জোরে ঘষা দিচ্ছে। সাবিহা আপার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার হাতে ধরা পেনটা টেবিলের উপর পড়ে গেল। আমার মনে হয় আমাদের একবার ওদিকে যাওয়া উচিত। তার কণ্ঠে কিছুটা ইতস্তত ভাব। আমি সম্মতি জানালাম। যদিও ভয়ে আমার হাত পা চলছিল না, তবু সাবিহা আপার সঙ্গ আমার কিছুটা সাহস জোগালো। আমরা ধীরে ধীরে দুজন পা টিপে টিপে সেই ড্রয়ারগুলোর দিকে এগুতে লাগলাম। প্রতিটি পদক্ষেপ যেন 100 পা। করিডোরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে আসছে। মনে হলো বাতাস কেমন যেন একটা পচা গন্ধে ভরে উঠেছে। লাশের গন্ধের চেয়েও ভিন্ন, কেমন যেন মিষ্টি তেতো পচা গন্ধ। আমরা প্রায় ড্রয়ারগুলোর কাছে পৌঁছে গেছি। কোনো শব্দ নেই। নিস্তব্ধতা এমন গাঢ় যে নিজের হৃৎপিণ্ডের শব্দও কানে বাজছে। আমি আস্তে আস্তে করে বললাম, কোনো শব্দ নেই তো এখন। সাবিহা আপা ফিসফিস করে বললেন, হয়তো থেমে গেছে। ঠিক তখনই আমরা দুজনই শব্দটা স্পষ্ট শুনলাম। মর্গের একদম শেষের একটা ড্রয়ার, যেটা অনেক বছর ধরে ব্যবহার হয় না বলে জানি, সেটার ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ, যেন কেউ ভেতরে হাউমাউ করে কাঁদছে, কিন্তু তার মুখ চাপা দেওয়া। অস্ফুট গঙ্গানির মতো শব্দটা আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিল। সাবিহা আপা আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। তার চোখে এমন ভয় আমি আগে কোনো দিন দেখিনি। আমাদের দুজনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ওই মর্গ, সেই কান্নার শব্দ, সবকিছু যেন একটা ভয়ানক চিত্রের জন্ম দিচ্ছিল। আমার মনে হলো সোহেল মামা ঠিকই বলছিল, কিছু কিছু লাশ সত্যিই কথা বলে। আর আজ রাতে সেই কথা বলার পালা যেন শুরু হয়ে গেছে। সেই চাপা কান্নার শব্দটা আমার আর সাবিহা আপার ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল কান্নার শব্দটা মর্গের হিমশীতল বাতাসের সাথে মিশে আমাদের শ্বাস রোধ করে দেবে। সাবিহা আপা আমার হাতটা এমন শক্ত করে ধরেছিলেন যেন মনে হচ্ছিল তার সবটুকু শক্তি ওই হাতের মুঠিতে জমা হয়েছে। আমরা দুজনই পাথর হয়ে দাঁড়িয়েছিলাম সেই ড্রয়ারগুলোর সামনে। ঠিক তখনই মর্গের ভেতরে থাকা ফ্রিজগুলোর একটানা গুঞ্জন শব্দটা হঠাৎ করে থেমে গেল। সম্পূর্ণ মর্গ জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। মনে হলো পরিবেশটা যেন হঠাৎ করে তার সমস্ত শব্দ শুষে নিয়েছে। এই নিস্তব্ধতা যেন আগের সব ভয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর। টিউবলাইটগুলো কেমন যেন মিটমিট করতে শুরু করলো, যেন তারাও এই অশুভ উপস্থিতির সাক্ষ্য দিচ্ছে।
তারপর যেটা হলো তা দেখে আমাদের দুজনের চোখই কপালে উঠল। মর্গের একদম শেষ প্রান্তে যেখানে সেই ড্রয়ারগুলো, সেখানকার মেজের উপর রাখা পুরনো একটা ট্রলি, যেখানে সাধারণত পোস্টমর্টমের জন্য যন্ত্রপাতি রাখা হয়, সেটা নড়ে উঠল। না, শুধু নড়া নয়, ধীরে ধীরে ট্রলিটা যেন এক পাশে সরতে শুরু করলো। ঘষা লাগার একটা শব্দ হলো, ক্যাঁচ ক্যাঁচ টাইপের, যেন অদৃশ্য কেউ সেটাকে ঠেলে সরিয়ে দিচ্ছে, অথচ সেখানে কেউ নেই। সাবিহা আপার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। আমার শরীরটা যেন ঠান্ডা বরফ হয়ে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়েছি সেই ট্রলিটার দিকে, যেটা আপনা আপনি সরছে। আমাদের মাথার ভেতরের বিজ্ঞান যুক্তি সব যেন এক মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেল। সাবিহা আপা ভয়ে কাঁপা গলায় ডাকলেন, সোহেল মামা, কোথায় তুমি? সোহেল মামা অন্য কক্ষে ছিল, হয়তো বাথরুমের দিকে। তার সারা শব্দ পাওয়া গেল না। আমরা দুজনে অসহায়ভাবে চারপাশে তাকালাম। এই মুহূর্তে এই মর্গটা যেন এক অচেনা ভয়ানক প্রাণীর মতো দেখাচ্ছিল। হঠাৎ করেই যে ড্রয়ারটা থেকে কান্নার শব্দ আসছিল বলে মনে হচ্ছিল, সেই ড্রয়ারের হাতলটা নড়ে উঠল। ক্যাচ করে একটা শব্দ হলো, আর হাতলটা যেন সামান্য ঘুরে গেল, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। আমার শ্বাস প্রশ্বাস যেন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সাবিহা আপা আমার হাত আরও শক্ত করে ধরে আমাকে টেনে নিয়ে প্রায় দৌড়ে তার ডেস্কের দিকে চলে গেলেন। আমি পেছনে ফিরে ড্রয়ারটার দিকে শেষবারের মতো তাকালাম। মনে হলো সেই ম্লান আলোতে আমি একটা আবছা অবয়ব দেখতে পেলাম, কিন্তু পরক্ষণেই সেটা আবার মিলিয়ে গেল। আমরা দুজনেই সাবিহা আপার ডেস্কের কাছে এসে প্রায় ধপাস করেই বসে পড়লাম। সাবিহা আপা তার কাঁপা হাতে পানি নিলেন, কিন্তু পান করতে পারলেন না। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত। আরিফ, এটা কি ছিল? তিনি ফিসফিস করে বলতে লাগলেন। তার গলা শুকিয়ে কাঠ। আমিও কোনো জবাব দিতে পারছিলাম না, কারণ আমার সারা শরীর কাঁপছিল। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না আমি কি দেখেছি। বিজ্ঞানে তো এমন কিছুর ব্যাখ্যা নেই। কিছুক্ষণ পর সোহেল মামা বাথরুম থেকে বের হয়ে আমাদের দিকে এলো। তার চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। কি হয়েছে বাবা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? তার কণ্ঠস্বরে কোনো পরিবর্তন নেই, যেন সে আমাদের ভয় পাওয়াটাকেই স্বাভাবিক মনে করছে। সাবিহা আপা কোনো রকমে বললেন, সোহেল মামা, এখানে কী সব হচ্ছে? তিনি কাঁপতে কাঁপতে ট্রলির দিকে ইশারা করলেন। সোহেল মামা ট্রলিটার দিকে তাকালো। তার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে শুধু মৃদু হাসল। বলছিলাম না বাবা, কিছু কিছু লাশ কথা বলে। ওরা মুক্তি চায়, ওরা মুক্তি চায়। যখন অন্যায়ভাবে কেউ মরে, তখন তাদের আত্মা সহজে মুক্তি পায় না। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। সোহেল মামা এরপর যে কথাটা বললেন, সেটা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আজ রাতে একটা নতুন লাশ আসবে, একজন মহিলা, অপঘাতে মৃত্যু, সম্ভবত খুন হয়েছে। কাল রাতে তার বডি আসতে একটু দেরি হবে। সোহেল মামার চোখ দুটো কেমন যেন চকচক করে উঠল। আর এই মর্গ, বাবা, এমনই। নতুন আত্মা এলে পুরনো আত্মাটা কেমন যেন অস্থির হয়ে যায়, বিশেষ করে সেই নতুন আত্মাটাও মুক্তি যদি না পেয়ে থাকে। আমি আর সাবিহা আপা একে অপরের দিকে তাকালাম। সোহেল মামার কথাগুলোর মধ্যে যেন একটা গভীর অর্থ লুকিয়েছিল। মর্গটা যেন তার নিজস্ব একটা জীবন নিয়ে জেগে উঠেছে। আর এই রাতের ভয়াবহ অভিজ্ঞতাটা কেবল শুরু। একজন নতুন মহিলা যার অপঘাতে মৃত্যু হয়েছে, তার আগমন কি এই মর্গের ভয়ঙ্কর পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে? আমার মনে হলো আমরা এমন এক গল্পের মধ্যে ঢুকে গেছি যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। রাতের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে আসছিল, আর সেই নিস্তব্ধতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক ভবিষ্যৎ। সোহেল মামার কথাগুলো শুনে আমার আর সাবিহা আপার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আজ রাতে একজন নতুন মহিলা আসবে, অপঘাতে মৃত্যু। তার কথাটা যেন একটা অশুভ কিছু ইঙ্গিত করছিল। মনে হলো এই মর্গের প্রতিটি দেয়াল, প্রতিটি ড্রয়ার যেন আমাদের উপর নজর রাখছে। টিউবলাইটের মিটমিট আলোয় সোহেল মামার মুখটা আরও রহস্যময় লাগছিল আমার কাছে। সাবিহা আপা নিজেকে সামলে নিয়ে বললেন, সোহেল মামা, এসব কি বলছো? তুমি কি জানো কে আসছে?
তার কণ্ঠে এখনও কিছুটা অবিশ্বাস। সোহেল মামা শুধু হাসলেন, সেই রহস্যময় হাসি। এখানে কি হবে আর কি আসবে সেসবের একটা আন্দাজ হয়ে যায় বাবা। এই মর্গটা অনেক পুরনো, অনেক কিছু দেখছে, অনেক কাহিনী এর ভেতরে বন্দি আছে। সে আর কিছু না বলে ধীরে ধীরে নিজের কাজে মন দিল, যেন এই ঘটনাগুলো তার কাছে খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে এটা মোটেও স্বাভাবিক ছিল না। আমি আর সাবিহা আপা একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে একই প্রশ্ন, এটা কি আসলে সত্যি, নাকি আমরা দুজনেই একই সাথে পাগল হয়ে যাচ্ছি? প্রায় রাত 4টা বাজতে চলল। বাইরের পৃথিবীর সব শব্দ যেন এই মর্গের ভেতরে এসে থেমে যায়। শুধু আমাদের নিঃশ্বাস আর হৃৎপিণ্ডের ধুকপুকানি। আমরা দুজনেই নিজেদের ডেস্কে বসে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কিছুতেই মন বসছিল না। প্রতিটি নড়াচড়া, প্রতিটা শব্দ আমাদের চমকে দিচ্ছিল। ঠিক তখনই মর্গের পেছনের দিকে যেখানে লাশ নামানোর র্যাম্প আছে, সেখান থেকে একটা গাড়ির শব্দ ভেসে এলো। একটা অ্যাম্বুলেন্সের শব্দ। সাবিহা আপা আমার দিকে তাকালেন, তার মুখে সেই একই ভয় আর কৌতূহল। মনে হয় এসে গেছে। আমি মাথা নাড়লাম, আমার শরীর কেমন যেন অবশ হয়ে আসছিল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সাবিহা আপাও আমার সাথে সাথে উঠলেন। আমরা দুজনেই ধীর পায়ে র্যাম্পের দিকে এগিয়ে গেলাম। মর্গের পেছনের দরজাটা খোলা হলো। একটা পুরনো মডেলের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তার ফ্যাকাশে হেডলাইটের আলোতে কুয়াশার মতো বাতাসটা কেমন যেন রহস্যময় দেখাচ্ছিল। দুজন পুলিশ অফিসার অ্যাম্বুলেন্স থেকে নামলেন। তাদের মুখে একটা ক্লান্তি আর গম্ভীরতার ভাব। তাদের পেছনেই অ্যাম্বুলেন্সের দরজা খুলে দুজন লোক স্ট্রেচার নামালো। স্ট্রেচারের উপর সাদা চাদরে ঢাকা একটা দেহ। পুলিশ অফিসারদের মধ্যে একজন, ইন্সপেক্টর জামিল, আমাদের দিকে এগিয়ে এলেন। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে। ডক্টর আরিফ, নার্স সাবিহা, এই নিন একটা নতুন কেস। সাবিহা আপা ফাইলটা নিলেন। জামিল সাহেব ফিসফিস করে বললেন, কেসটা একটু জটিল। তার নাম পরিচয় তেমন কিছু পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে খুন করা হয়েছে। তার গলাটা কেমন যেন কেঁপে উঠল। শরীরে বেশ আঘাতের চিহ্ন আছে, কিন্তু আঘাতগুলো দেখে মনে হচ্ছে না এটাই মৃত্যুর কারণ। কেমন যেন অদ্ভুত একটা মৃত্যু। আমি স্ট্রেচারের দিকে তাকালাম। সাদা চাদরের নিচ থেকে একটা হাত সামান্য দেখা যাচ্ছে, একটা নারীর হাত। ফর্সা ত্বক, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ। হাতটা দেখে কেমন যেন বুক ধরফর করছিল আমার। যখন তারা দেহটা ভেতরে আনছিল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করেই মর্গের ভেতরে সব টিউবলাইট দপদপ করে জ্বলে উঠল। তারপর একসাথে সব বন্ধ হয়ে গেল। গোটা মর্গটা অন্ধকারে ডুবে গেল। জামিল সাহেব চমকে উঠলেন। কি হলো এটা? আমরা সবাই অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। টর্চ লাইটের আলো জ্বালানো হলো। সোহেল মামা তার হাতে থাকা শক্তিশালী টর্চ লাইটটা জ্বালিয়ে আনলো। তার মুখে সেই একই শান্ত নির্বিকার ভাব, যেন এইটা তার কাছে নতুন কিছুই না। সাবিহা আপা ভয় মেশানো কণ্ঠে বললেন, মনে হয় বিদ্যুতের সমস্যা। কিন্তু আমি জানি এটা শুধু বিদ্যুতের সমস্যা ছিল না। সোহেল মামার কথাগুলো কানে বাজছিল। নতুন আত্মা এলে পুরনো আত্মারা কেমন যেন অস্থির হয়ে যায়। অন্ধকারের মধ্যেই দেহটা মর্গের মাঝখানে একটা খালি ড্রয়ারের পাশে রাখা হলো। সোহেল মামা আর অন্য একজন ওয়ার্ড বয় মিলে দেহটাকে ড্রয়ারে রাখার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস যেন আমাদের সবার শরীর ছুঁয়ে গেল। মনে হলো সেই মৃত নারী যেন এই মুহূর্তে তার উপস্থিতি জানান দিল। আলো জ্বলে উঠল আবার, সেই ম্লান হলদেটে আলো। আমরা সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। সোহেল মামা যখন সাদা চাদরটা সরালো, আমাদের সবার চোখ বড় বড় হয়ে গেল। দেহটা ছিল একজন তরুণীর, বয়স 22-23-এর বেশি হবে না। তার ফর্সা মুখটা কেমন যেন বিবর্ণ নীলচে হয়ে আছে। চোখ দুটো আধ বোঝা, কিন্তু তাতে একটা অপার্থিব শূন্যতা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তার গলাটা কেমন যেন কালচে হয়ে আছে। কেউ যেন শ্বাসরোধ করে মেরেছে। কিন্তু জামিল সাহেব তো বললেন আঘাতগুলো মৃত্যুর কারণ নয়। আমার চোখ চলে গেল মেয়েটির বাঁ হাতের দিকে। সেখানে একটা অদ্ভুত ট্যাটু ছিল, একটা ছোট ফুলের নকশা
তার নিচে একটা ইংরেজি অক্ষর আর। ট্যাটুটা কেমন যেন পরিচিত লাগছিল। মনে হলো আমি এটা কোথাও দেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারছিলাম না। আরেকটা জিনিস আমার চোখে পড়ল। মেয়েটির চুলের নিচে কানের লতির কাছে একটা ছোট তিল ছিল। খুব সাধারণ একটা তিল, কিন্তু সেটা দেখে আমার বুকে কেমন যেন চিনচিন ব্যথা শুরু হলো। এক অদ্ভুত স্মৃতি যেন আমার মগজে ধাক্কা দিচ্ছিল। যখন আমরা লাশটাকে ড্রয়ারে ঢুকাচ্ছিলাম, তখন সোহেল মামা ফিসফিস করে বলল, দেখুন বাবা, ওর চোখে এখনো কেমন যেন একটা প্রশ্ন লেগে আছে, ওর আত্মা শান্তি পায় নাই। সোহেল মামার কথাগুলো আমার মনের ভেতরে গেঁথে গেল। আমি জানি আজ রাতের পর এই মর্গ আর আগের মতো থাকবে না। এই নতুন লাশের আগমন এখানে এক নতুন রহস্যের দরজা খুলে দিয়েছে। আর আমার মনে হচ্ছিল এই মেয়েটা আমার কাছে অচেনা নয়। তার চোখ, তার মুখের অভিব্যক্তি, তার সেই ছোট তিল, সব কিছু যেন আমাকে এক পুরনো ভুলে যাওয়া স্মৃতি মনে করিয়ে দিতে চাইছে। এক অজানা ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। লাশটাকে ড্রয়ারে ঢুকিয়ে সাবিহা আপা ড্রয়ারের হ্যান্ডেলটা ঠেলে দিলেন। একটা কর্কশ শব্দ করে ড্রয়ারটা বন্ধ হয়ে গেল, যেন একটা পুরনো কফিন বন্ধ হওয়ার শব্দ। সেই শব্দের প্রতিধ্বনি মর্গের ভেতরে কিছুক্ষণ ঘুরপাক খেল। পুলিশ অফিসাররা প্রয়োজনীয় কাগজপত্র সই করে চলে গেলেন। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা এক ধরনের চাপা অস্থিরতায় ভুগছে। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা, বিশেষ করে যখন বিদ্যুৎ চলে যায়, এতে তারা অভ্যস্ত নয়। তারা চলে যেতেই মর্গটা আবার সেই নিস্তব্ধতার চাদরে ঠেকে গেল। সোহেল মামা তার টর্চ লাইটটা নিয়ে চলে গেল ভেতরে কোনো এক কক্ষে। সাবিহা আপা তার ডেস্কে ফিরে গেলেন, কিন্তু তার চেহারা তখনও ফ্যাকাশে। আমিও আমার ডেস্কে ফিরলাম, কিন্তু সেই তরুণীর মুখটা আমার চোখের সামনে থেকে সরাতে পারছিলাম না। মেয়েটার গলার সেই কালচে দাগ, জামিল সাহেব বলছিলেন আঘাতগুলো মৃত্যুর কারণ নয়। তাহলে কি কারণে মেয়েটা মারা গেল? আর সেই ছোট তিলটা কেন, সেটা আমার কাছে এত পরিচিত লাগছে? আমি ফাইলগুলো খুললাম। ময়নাতদন্তের জন্য কিছু প্রাথমিক রিপোর্ট তৈরি করতে হবে। নিহত তরুণীর নাম অজানা, বয়স অনুমান 22-23 বছর, সম্ভাব্য মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। শরীরে আঘাতের চিহ্ন থাকলেও তা প্রাণঘাতী নয়। ফরেন্সিক রিপোর্ট আসার আগে কিছুই বলা যাবে না। আমি পেনটা হাতে নিলাম, কিন্তু লিখতে পারছিলাম না। আমার হাত কাঁপছিল। আমার মনে হচ্ছিল এই মর্গটা যেন আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছিল। হঠাৎ করে আবার সেই ফিসফিসানি, আবার সেই শব্দ, এবার আরও স্পষ্ট, যেন আমার ঠিক কানের কাছে কেউ কিছু বলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু একটা চাপা গুঞ্জন। আমার শরীর কাঁটা দিয়ে উঠল। আমি দ্রুত চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। সাবিহা আপা তার ডেস্কে বসে আছেন, তিনি যেন কিছুই শুনতে পাননি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা আমার মনের ভুল। সারা রাতের ডিউটির জন্য আমি ক্লান্ত, তাই এমন লাগছে। কিন্তু আমার এই আত্মবঞ্চনা বেশিক্ষণ টিকল না। মর্গের মাঝখানে রাখা একটি যন্ত্র, যেটা দিয়ে লাশের ওজন মাপা হয়, সেটা হুট করে চলতে শুরু করলো। ক্যাচ ক্যাচ ক্যাচ। যন্ত্রটা অনেক পুরনো, তাই এমন শব্দ করা স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে যখন পুরো মর্গ জুড়ে পিনপতন, নিস্তব্ধতা, তখন এই শব্দটা যেন কানে তালা লাগিয়ে দিচ্ছিল। সাবিহা আপা এবার চমকে উঠলেন। তিনি তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরিফ, কি হচ্ছে এসব? আমি কিছু বলার আগেই সেই ড্রয়ারটা যেখানে নতুন লাশ রাখা হয়েছে, সেটা থেকে একটা মৃদু শব্দ হলো, যেন ভেতর থেকে কিছু একটা নড়ে উঠল। আমরা দুজনেই ড্রয়ারের দিকে তাকিয়ে আছি। ভয়ে আমাদের হৃৎপিণ্ড যেন গলায় এসে আটকে গেছে। শব্দটা এবার আরও দ্রুত, ঠক ঠক শব্দ। মনে হচ্ছে কেউ ভেতর থেকে ধাক্কা মারছে। সাবিহা আপার চোখ দুটো ভয়ে বিস্ফারিত। তার মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। আমার মনে পড়ল সোহেল মামার কথা, কিছু কিছু লাশের আত্মা মুক্তি চায় না। ড্রয়ারের হাতলটা আবার নড়ে উঠল, এবার আরও জোরে, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে খোলার চেষ্টা করছে। আমাদের চোখের সামনে ড্রয়ারের হাতলটা ধীরে ধীরে একটু বাঁকতে শুরু করলো। আমি চিৎকার করে উঠলাম, আপা চলুন এখান থেকে। কিন্তু সাবিহা আপা যেন নড়তেই পারছিলেন না। তিনি মন্ত্রমুগ্ধের মতো ড্রয়ারটার দিকে তাকিয়েছিলেন।
তার মুখে ভয় মেশানো এক অজানা আকর্ষণ। এবার শব্দটা এত জোরালো যে মনে হলো ড্রয়ারটা এখনই ভেঙে বাইরে চলে আসবে। পুরো মরগ জুড়ে একটা তীব্র ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। ফ্রিজগুলোর গুঞ্জন শব্দটা যেন আরও জোরালো হয়ে উঠল, তারপর আবার হঠাৎ করেই থেমে গেল। সব কিছু স্তব্ধ, শুধু সেই ড্রয়ারের ভেতর থেকে আসা আঘাতের শব্দ আর আমাদের দুজনের দ্রুত নিঃশ্বাস। মনে হলো সেই মৃত মেয়েটা যেন কিছু একটা বলতে চাইছে, আমাদের কিছু একটা চিৎকার করতে চাইছে। তার আত্মা যেন কিছুতেই মুক্তি পাচ্ছে না। তারপর যেটা ঘটলো সেটা দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল। ড্রয়ারের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। হ্যাঁ, স্পষ্ট একটা দীর্ঘশ্বাস। কেউ যেন খুব কষ্ট করে শ্বাস নিচ্ছে, আর তারপর একটা অস্ফুট গঙ্গানি শব্দ, যা শুনে আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। এটা কোনো মনের ভুল ছিল না, এটা বাস্তব ছিল। ঠিক তখনই সোহেল মামা আবার ফিরে এলেন। তার হাতে একটা পুরনো পিতলের লণ্ঠন। তার মুখটা কেমন যেন গম্ভীর। বলছিলাম না বাবা, এই লাশটা সাধারণ নয়। এর ভেতরে যে আত্মা আছে সে অনেক অস্থির, তাকে মুক্তি পেতে হবে। সোহেল মামা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন। তার চোখে কোনো ভয় নেই, শুধু একটা গভীর উপলব্ধি। তিনি ড্রয়ারের দিকে তাকালেন। ঠক ঠক ঠক, ড্রয়ারের শব্দটা তখনও থামেনি। সোহেল মামা লণ্ঠনটা উঁচিয়ে ধরে ড্রয়ারের দিকে এগিয়ে গেলেন। আমার আর সাবিহা আপার সাহস হচ্ছিল না এক পাও নড়ার। মনে হচ্ছিল এই মুহূর্তে আমরা যদি নড়ি তাহলে কোনো ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। সোহেল মামা ড্রয়ারের সামনে গিয়ে দাঁড়ালেন। তার মুখটা কেমন যেন কঠিন দেখাচ্ছিল। তিনি ড্রয়ারের হ্যান্ডেলটা ধরলেন। আমাদের মনে হলো তিনি ড্রয়ারটা খুলবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি শুধু হ্যান্ডেলটা ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আর ফিসফিস করে কিছু একটা বলতে লাগলেন, যেন তিনি ড্রয়ারের আত্মার সাথে কথা বলছেন। সোহেল মামা নিচু স্বরে বললেন, শান্ত হও, তোমার মুক্তি হবে। তোমার শেষ কথা বলার সময় এখনো আসেনি, কিন্তু তুমি যা চাও তা আমরা বুঝতে পারছি। ধৈর্য ধরো মা। তার কথা বলার সাথে সাথে ড্রয়ারের ভেতর থেকে আসা আঘাতের শব্দটা ধীরে ধীরে কমে গেল, তারপর সম্পূর্ণ থেমে গেল। মর্গে আবার সেই পিনপতন নিস্তব্ধতা ফিরে এলো। শুধুমাত্র সোহেল মামার হাতে থাকা লণ্ঠনের ফ্যাকাশে আলোতে আমাদের দুজনের কম্পিত ছায়াগুলো দেখা যাচ্ছিল। আমার মনে হচ্ছিল সোহেল মামা এই মর্গের প্রতিটি রহস্যের অংশ। তিনি শুধু একজন ওয়ার্ড বয় নন, তিনি যেন এই মর্গের রক্ষক। এর সকল অশুভ শক্তির মুখোমুখি হতে পারেন এমন একজন মানুষ। কিন্তু এই নতুন লাশ, এই নতুন আত্মা, সোহেল মামার ক্ষমতা কেউ কি ছাড়িয়ে যাবে? এই প্রশ্নটা আমার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, আর আমি জানতাম এর উত্তর আমাকে আরও ভয়ঙ্কর কিছুর মুখোমুখি দাঁড় করাবে। সোহেল মামার ফিসফিস করে কথা বলার পর যখন ড্রয়ারের শব্দ থেমে গেল, তখন মর্গে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। মনে হলো বাতাসটা পর্যন্ত ভয়ে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। আমার আর সাবিহা আপার বুকের ভেতর তখনও ধুকপুক করছিল, কিন্তু সোহেল মামার শান্ত উপস্থিতি যেন আমাদের কিছুটা স্বস্তি দিচ্ছিল। সোহেল মামা ড্রয়ারের সামনে থেকে সরে গেলেন। তার মুখে একটা গভীর বিষণ্ণতা। এই আত্মা খুব কষ্ট পেয়েছে বাবা, অনেক অন্যায় হয়েছে ওর সাথে। তিনি আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। হাসিটা যেন ভয়ের আড়ালে এক ধরনের করুণা মিশ্রিত ছিল। সাবিহা আপা জিজ্ঞেস করলেন, তুমি তুমি কি ওর কথা শুনতে পাও সোহেল মামা? তার গলা তো কোনো কাঁপছে। সোহেল মামা মাথা নাড়লেন। সবাই শুনতে পায় না মা, কিন্তু এইখানে বহুদিন ধরে আছি। এখানকার বাতাস, এখানকার দেয়াল, ওরা অনেক কিছু বলে। তিনি তার লণ্ঠনটা টেবিলের উপর রাখলেন। এখন যাও, তোমরা একটু বিশ্রাম নাও, সকাল হতে আর বেশি দেরি নাই। কিন্তু বিশ্রাম নেওয়ার মতো মানসিক অবস্থা আমাদের কারোরই ছিল না। তবুও সোহেল মামার কথায় একটা অদ্ভুত শক্তি ছিল যা আমাদের কিছুটা হলেও শান্ত করলো। আমরা দুজনেই নিজেদের ডেস্কে ফিরে বসলাম। রাতটা যেন আর কাটতে চাইছে না। প্রতিটি মিনিট মনে হচ্ছে এক একটি ঘন্টা। আমি আবার ফাইলগুলো খুললাম, কিন্তু আমার চোখে সেই তরুণীর মুখটা ভাসছিল। তার গলাটা কেন এমন কালচে ছিল? আঘাতগুলো যদি মৃত্যুর কারণ না হয় তাহলে কি? আর সেই ছোট তিলটা, আমার মাথার ভেতর বারবার তিলটা ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল এটা কোনো এক পরিচিত স্মৃতিকে জাগিয়ে তুলতে চাইছে।
আমি নিজের অজান্তেই আমার হাতের পেনটা নিয়ে একটা সাদা কাগজে সেই তিলটার একটা স্কেচ তৈরি করার চেষ্টা করলাম। ছোট কালো একটা বিন্দু কানের লতির ঠিক নিচে। হঠাৎ করেই আমার মনে একটা ঝলক খেলে গেল। একটা পুরনো ছবি, একটা মুখ, একটা নাম। আমার বন্ধু রুমি, যে 3 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। আমাদের ব্যাচের সবচেয়ে উজ্জ্বল মেয়েদের একজন ছিল রুমি। হাসি খুশি প্রাণবন্ত। 3 বছর আগে সে হঠাৎ করেই উধাও হয়ে যায়। পুলিশ অনেক খুঁজেছিল কিন্তু কোনো হদিস মেলেনি। তার পরিবার ভেঙে পড়েছিল। আমরা বন্ধুরা অনেকেই মনে করেছিলাম রুমি হয়তো আর বেঁচে নেই। কিন্তু এই মর্গ, এই মেয়ে, তার সেই তিল, সব কিছু কেমন যেন মিলে যাচ্ছে। আমার শরীরটা আবার কাঁপতে শুরু করলো। এটা কি সত্যি হতে পারে? রুমির লাশ এখানে, এই মর্গের ড্রয়ারে? কিন্তু রুমির সাথে এই ধরনের ঘটনা ঘটবে সেটা তো অকল্পনীয়। সে তো এমন কোনো কাজের সাথে যুক্ত ছিল না যে তাকে এমন বিপদে ফেলবে। আমি তাড়াতাড়ি সেই তরুণীর ফাইলটা আবার খুললাম। অজানা নারী লেখা আছে, কিন্তু আমি জানি এটা রুমি। আমার ভেতরের অনুভূতিটা চিৎকার করে বলছিল, কিন্তু কিভাবে নিশ্চিত হব? আমার চোখ চলে গেল সেই ট্যাটুটার দিকে। ছোট একটা ফুলের নকশা, তার নিচে আর অক্ষর, রুমির নামের প্রথম অক্ষর। রুমির হাতে এমন একটা ট্যাটু ছিল, এটা আমার মনে পড়ে গেল। আমাদের বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে সে আমাকে এটা দেখিয়ে বলেছিল যে তার প্রিয় ফুল গোলাপ, এর নকশা আর তার নামের প্রথম অক্ষর দিয়ে এটা করা হয়েছিল। সে আমাকে বলেছিল যে এটা তার গোপন চিহ্ন। আমার মাথা বন বন করে ঘুরছিল। রুমি, এটা রুমি, আমার সবচেয়ে প্রিয় বন্ধু আজ মর্গের এই হিমশীতল ড্রয়ারে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই মুহূর্তে আমার চোখে ভয় আর ছিল না, ছিল এক তীব্র কষ্ট আর শোক। সাবিহা আপা আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে আরিফ? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমি আর চুপ থাকতে পারলাম না। আমার গলা কাঁপছিল। সাবিহা আপা, আমি মনে হয় এই মেয়েটাকে চিনি। এটা রুমি, আমার বন্ধু রুমি। সাবিহা আপা আমার কথা শুনে বিস্ময়ে বড় বড় চোখে তাকালেন। কি বলছো তুমি আরিফ? নিশ্চিত? আমি মাথা নাড়লাম। তার হাতের ট্যাটুটা, তার কানের নিচের তিলটা সব হুবহু মিলে যাচ্ছে। রুমি 3 বছর আগে নিখোঁজ হয়েছিল। পুলিশ কোনো খোঁজ পায়নি। সাবিহা আপার মুখে একটা গভীর চিন্তার ছাপ পড়ল। যদি সত্যি হয় এটা, তাহলে তো এটা অনেক বড় একটা কেস। 3 বছর আগে নিখোঁজ হওয়া একজন মেয়ের লাশ এখানে, যার মৃত্যুর কারণ রহস্যময়। ঠিক তখনই মর্গের তাপমাত্রা হঠাৎ করে আরও কমে গেল। আমাদের দুজনের নিঃশ্বাস যেন জমে যাচ্ছিল। টিউবলাইটগুলো আবার মিটমিট করতে শুরু করলো, যেন তারা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। তারপর সেই ড্রয়ারটা যেখানে রুমি শুয়ে আছে, সেখান থেকে একটা চাপা গঙ্গানির শব্দ ভেসে এলো। এবার শব্দটা আরও স্পষ্ট, আরও যন্ত্রণাদায়ক। মনে হলো রুমি যেন তার কষ্ট, তার মৃত্যুর কারণ আমাদের জানাতে চাইছে। তার আত্মা যেন আমাদের সাথে কথা বলতে চাইছে। সাবিহা আপা আবার ভয়ে শিউরে উঠলেন। আমি বুঝলাম রুমি সত্যিই ফিরে এসেছে। তার অশরীরী উপস্থিতি যেন মর্গের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। সে হয়তো তার খুনিকে খুঁজে বের করতে চায়, তার অপূর্ণ শেষ ইচ্ছা পূরণ করতে চায়, আর এর জন্য সে আমাদের সাহায্য চাইছে। আমার ভেতরটা দুলে উঠল। রুমির জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হলেও আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে? আর কে রুমিকে এমন নৃশংসভাবে খুন করতে পারে? এই প্রশ্নটা আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। আর আমি জানতাম এর উত্তর খুঁজে বের করাটা সহজ হবে না। এই মর্গ যেন এক জীবিত সত্তা, যা আমাদের তার গোপন রহস্যগুলো জানাতে চাইছে। রুমির ড্রয়ার থেকে আসা সেই গোঙানি শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার রেশ আমাদের মনে গেঁথে রইল। সাবিহা আপার চোখ দুটো তখনও ভয়ে বিস্ফারিত। তিনি ফিসফিস করে বললেন, আরিফ, যদি এটা রুমি হয় আর ওর আত্মা যদি সত্যি এখানে থাকে, তাহলে আমাদের কি করা উচিত? আমি জানি না কি করা উচিত। রুমির মুখটা আমার চোখের সামনে ভাসছিল, তার হাসি মুখ, তার প্রাণবন্ত উপস্থিতি। আর এখন সে এখানে এক রহস্যময় মৃত্যুর শিকার হয়ে। আমার ভেতরটা প্রতিশোধের আগুনে জ্বলছিল। আমি তাকে চিনতাম, আমার কর্তব্য ছিল তার জন্য ন্যায় বিচার খুঁজে বের করা। ঠিক তখনই সোহেল মামা আমাদের কাছে এলেন। তার মুখে একটা গভীর মনোযোগের ভাব।
তোমরা কি শুনতে পাচ্ছ? তার কণ্ঠস্বর নিচু, প্রায় ফিসফিসানির মতো। আমরা দুজনেই ঘাড় নাড়লাম। সোহেল মামা, আমি নিশ্চিত এটা রুমি, আমার বন্ধু। 3 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। আমার গলায় কষ্ট আর রাগ মিশেছিল। সোহেল মামা রুমি নামের ড্রয়ারটার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। আমি জানি বাবা, কিছু কিছু আত্মা এত বেশি কষ্ট পায় যে তারা তাদের প্রিয়জনদের কাছেই ফিরে আসে তাদের শেষ কথা বলার জন্য। কিন্তু আমরা কি করব? সাবিহা আপা জিজ্ঞাসা করলেন। পুলিশ তো এর কিছুই বিশ্বাস করবে না। সোহেল মামা আমাদের দিকে তাকালেন। পুলিশ বিশ্বাস করুক আর না করুক, ওর আত্মা মুক্তি চাইছে, আর মুক্তি পাওয়ার জন্য ওর খুনিকে বের করা দরকার। আমি চমকে উঠলাম। খুনি? তুমি কি কিছু জানো সোহেল মামা? সোহেল মামা একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই মর্গ অনেক কাহিনী দেখছে বাবা, অনেক রকম লাশ আসে এখানে। কিছু লাশ ছিল শান্ত, কিছু ছিল অস্থির। অস্থির লাশগুলো সবসময় কিছু বলতে চায়। এই রুমি মেয়েটা অনেক বেশি অস্থির। তিনি টেবিলে রাখা রুমির ফাইলটা নিলেন। শরীরে আঘাতের চিহ্ন আছে, কিন্তু মৃত্যুর কারণ নয়। তার মানে ওকে এমনভাবে মারা হয়েছে যাতে কেউ সন্দেহ না করে। সোহেল মামা ফাইলটা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা জায়গায় এসে থামলেন। দেখো তো বাবা, ওর রিপোর্টটায় কেমন যেন একটা অসামঞ্জস্যতা আছে না? আমি আর সাবিহা আপা ঝুঁকে দেখলাম। রিপোর্টে লেখা ছিল গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু আমি তো স্পষ্ট দেখেছি তার গলায় কালচে দাগ। এটা মিথ্যে। আমি প্রায় চিৎকার করে বলে উঠলাম, আমি আমার নিজের চোখে দেখেছি ওর গলায় কালচে দাগ ছিল। এটা কিভাবে সম্ভব? সোহেল মামা তার মুখটা গম্ভীর করলেন। তার মানে কেউ এই রিপোর্টটা পাল্টে দিয়েছে যাতে মৃত্যুর কারণটা গোপন থাকে। কেউ চায়নি যে তার খুনের রহস্য ফাঁস হোক। তার চোখে একটা নতুন ঝলক দেখা গেল। এই মর্গে এমন ঘটনা আগেও ঘটছে। প্রভাবশালীরা তাদের অপকর্ম ঢাকতে সব করতে পারে। আমার মাথার ভেতরে সব কিছু পরিষ্কার হতে শুরু করলো। রুমির খুনের পেছনে নিশ্চয়ই কোনো ক্ষমতাশালী ব্যক্তির হাত আছে। সেই কারণে রিপোর্ট পাল্টানো হয়েছে, আর সেই কারণেই রুমিকে এভাবে হত্যা করা হয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। ঠিক তখনই মর্গের ভেতরের বাতাসটা আবার ভারী হয়ে উঠল। একটা ঠান্ডা স্রোত আমাদের সবাইকে ছুঁয়ে গেল। আমরা দুজনেই রুমির শুয়ে থাকা ড্রয়ারটার দিকে তাকালাম। মনে হলো রুমির উপস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। সে যেন আমাদের উৎসাহ দিচ্ছে, সাহস যোগাচ্ছে। সোহেল মামা লণ্ঠনটা হাতে নিলেন। এখন আর ভয় পেলে চলবে না বাবা, ওর আত্মা তোমাদের সাহায্য চাইছে। তোমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে। আমি বললাম, কিভাবে? কোন প্রমাণ? সোহেল মামা রুমির দেহের সেই টেটু আর তিলটার দিকে ইশারা করলেন। এইগুলোই প্রমাণ, আর ফরেনসিক রিপোর্টটা আমাদের আসল কারণ খুঁজে বের করতে সাহায্য করবে। তার গলায় কালচে দাগ ছিল, যদি সেটা রিপোর্টে না থাকে তার মানে হলো রিপোর্টটা বদলানো হয়েছে। এই অসঙ্গতিটাই আসল সূত্র। সাবিহা আপা নিজেকে সামলে নিলেন। তার চোখে এবার ভয়ের বদলে একটা দৃঢ়তা। আমরা তাহলে কি করব? সকালে যখন ফরেনসিক টিম আসবে তখন তোমরা এই অসঙ্গতিগুলো তুলে ধরবে, সোহেল মামা বললেন। আর রিপোর্টটা যেন ঠিকভাবে লেখা হয় সেটা নিশ্চিত করবে, বিশেষ করে ওর গলার দাগটা। আমাদের সামনে তখন এক কঠিন কাজ, একজন মৃত আত্মার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, যা সমাজের শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে চলে যেতে পারে। আমার ভেতরে এক নতুন শক্তি এলো। রুমির বন্ধু হিসেবে, একজন ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্য। সকাল হতে তখন আর বেশি দেরি নেই। বাইরের আবছা আলো মর্গের জানালার কাঁচ ভেদ করে ভেতরে আসতে শুরু করেছে। দিনের আলো যত স্পষ্ট হচ্ছে ততই রুমির অশরীরী উপস্থিতি যেন কিছুটা ম্লান হয়ে আসছিল, কিন্তু তার যন্ত্রণা আর তার প্রতি ন্যায় বিচারের দাবি স্পষ্ট হয়ে উঠেছিল। পরদিন সকালে ফরেনসিক দল যখন এলো, আমরা তখন সাবিহা আপাকে নিয়ে তাদের সাথে কথা বললাম। বিশেষ করে রুমির গলার দাগটা এবং রিপোর্টের অসঙ্গতির ব্যাপারে জোর দিলাম। প্রথমে তারা মানতে রাজি না হলেও আমাদের জোরের কারণে তারা আবার ভালোভাবে পরীক্ষা করতে বাধ্য হলো। সোহেল মামাও আমাদের পেছন থেকে সাহস যোগাচ্ছিলেন। অবশেষে ফরেনসিক রিপোর্টে রুমির গলায় শ্বাসরোধের সূক্ষ্ম চিহ্ন পাওয়া গেল, যা আগের রিপোর্টে কৌশলে গোপন করা হয়েছিল। এই নতুন তথ্য পুলিশের কাছে একটা নতুন দরজা খুলে দিল। তারা নতুন করে তদন্ত শুরু করলো। কয়েক সপ্তাহ পর জানা গেল রুমি একজন প্রভাবশালী রাজনীতিবিদের ছেলের অপকর্মের শিকার হয়েছিল। রুমি প্রতিবাদ করেছিল, আর তার ফলস্বরূপ তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং তার দেহ মর্গে পাঠানো হয়েছিল যাতে তার মৃত্যুর কারণ গোপন রাখা যায়। কিন্তু রুমির আত্মা শান্তি চায়নি।
তার উপস্থিতি, তার আর্তনাদ আমাদের সেই রাতে পথ দেখিয়েছিল। সেই রাতের পর আমি আর সাবিহা আপা দুজনেই বদলে গিয়েছিলাম। মর্গটা আর আমাদের কাছে শুধু একটা কাজের জায়গা ছিল না, এটা ছিল এমন এক স্থান যেখানে মৃতরাও তাদের কথা বলে। সোহেল মামা সেই দিন থেকে আমার কাছে শুধু একজন ওয়ার্ড বয় নন, তিনি যেন এক রহস্যময় পথপ্রদর্শক। রুমি ন্যায় বিচার পেয়েছিল, তার খুনি ধরা পড়েছিল, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো আমাদের মনে চিরদিনের জন্য গেঁথে গিয়েছিল। আজও যখন আমি মর্গের পাশ দিয়ে যাই বা যখন ঠান্ডা নীরব স্থানে থাকি, তখন আমার কানে সেই ফিসফিসানি, সেই ড্রয়ারের শব্দ আর রুমির চাপা গোঙানি শব্দ শুনতে পাই। মনে হয় কিছু লাশ সত্যিই কথা বলে, তাদের গল্প শেষ হয় না, তারা তাদের বার্তা পৌঁছানোর জন্য ফিরে আসে। আমি জানি এই মর্গটা আজও সেই সব অগণিত আত্মাদের গল্প নিজের ভেতরে ধরে রেখেছে, যারা এখনো মুক্তি পায়নি।